যে অধ্যায়টা শুরু করেছিলাম সেটা হচ্ছে আঞ্চলিক বিদ্রোহ থেকে মহাবিদ্রোহ পর্যন্ত 10টা বিদ্রোহ আমরা আলোচনা করেছিলাম। বাকি 3টি আজকে আলোচনা করব। উম এই 3টেই বড়, তাই বিশেষত মহাবিদ্রোহটা, তাই ওটাকে আলাদাভাবেই রেখেছিলাম। আজ এটা কমপ্লিট করব এবং তোমাদের ইতিহাসের যে একটা রুটিন পাঠানো হয়েছে, দেখবে ক্লাস ওয়াইজ ডিভাইড করা রয়েছে। সেখানে এই যে প্রতিবাদী উপজাতি কৃষক বিদ্রোহ থেকে মহাবিদ্রোহ, সেখানে এটা কমপ্লিট করাতে আর 3টি অংশ বাকি রয়েছে, এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু মহাবিদ্রোহের পরে যে বিদ্রোহগুলো রয়েছে সেই বিদ্রোহ এবং টোটাল ভারতবর্ষের যে ধরো বিভিন্ন সংস্থান গড়ে উঠেছে, তাদের উদ্দেশ্য কি, এই সমস্তগুলোকে নিয়ে আলোচনা করলে মোটামুটি অনেকটা ইতিহাসের কমপ্লিট হয়ে যাবে। অনেকটা দায়িত্ব নিয়ে ইতিহাসটা তোমাদেরকে পড়তে হবে, অনেকটা জায়গা, প্রচুর জায়গা ইতিহাসের। তোমাদের ক্লাসও যেমন শুনতে হবে, নোটসপত্র গুলো দেখতে হবে, তার সাথে কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কি, যে তোমাদেরকে কিছু এমসিকিউ পার্ট দেওয়া হচ্ছে, সেই স্পেশালি এই এমসিকিউ পার্ট গুলোকে মুখস্থ করবে। এইটা হচ্ছে মোটামুটি ক্যাশ, এটা করতে হবে তোমাদেরকে এবং রেগুলার বেসিসে কিন্তু পড়াশোনা করতে হবে। তো যাই হোক, আমরা আজকে যে ব্যাপারগুলো আসবো সেটা হচ্ছে প্রথমে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন এবং মহাবিদ্রোহ। তাহলে ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন দেখো, খুব লেখার বেশি কিছু নেই, জাস্ট স্টোরির মতো শুনতে হবে এবং নোটস গুলো পড়তে হবে, এমসিকিউ গুলো পড়তে হবে। যেটা কথা হচ্ছে, দেখো যে এই ওয়াহাবি আন্দোলনটা কি, কবে শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল, এই ব্যাপারটাকে নিয়ে প্রথম আলোচনা করি। অ্যাকচুয়ালি দেখো, যখন হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতন হয়, পুরোপুরি ভাবে ধরো, পুরোপুরি ভাবে বলতে তোমরা জানো যে মুঘল সাম্রাজ্যের দুরকম ভাবে, মানে একদম পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছিল 1858 সালে, কিন্তু 1707 সালে মোগল সাম্রাজ্যের আত্মগৌরব নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। যে গৌরবের কথা বলছি, যে যার জন্য মুঘল সাম্রাজ্যকে জানা যেত, যে বিরাট ভারতবর্ষের প্রথম সব থেকে বড় প্রশাসনিক একটা রাজ্য গড়ে তুলেছিল মোগল সাম্রাজ্য, সেটা ধ্বংস হয়ে গেছিল। আর সেটা হয়েছিল মোগল সম্রাট ঔরঙ্গজেবের মারা যাওয়ার পর। কিন্তু যখন এই মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা গেল, ঠিক তারপরেই কিন্তু ইসলামের অনেকটা অবক্ষয় ঘটে থাকে। কিন্তু মুঘল সম্রাট পর্যন্ত কিন্তু ইসলাম ধর্মের একটা বিরাট রমরমা বাজার করতে পারে। মানে মিনস আমি কি হিসেবে কথাটা বলছি, বাজার বলতে এমন নয় এটা তো বিক্রি করার জিনিস নয়, ধর্ম যে ব্যাপার। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই সময়টা যেহেতু টোটাল ভারতবর্ষের ইতিহাসকে কন্ট্রোল করছে মুসলিমরা, সুতরাং মানে হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষকে জোরপূর্বক ইসলাম ধর্মে কনভার্ট করত এবং প্রচুর পরিমাণে মানুষকে কনভার্ট করেছে, মেরে পিটে বহু কিছু সমস্যা। তো অনেক ধর্ম মানুষকেই কনভার্ট করে ইসলাম ধর্মে পরিণত করতে বাধ্য করছে। স্বাভাবিকভাবে যারা পরে ইসলাম ধর্মে গ্রহণ করেছে, কিছু মানুষ কিন্তু মারের হয়ে, পরিবারের বাচ্চার প্রতি অত্যাচার, এই সমস্ত ভয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেও মনের দিক থেকে ইসলাম হতে পারেনি। সবে কি করে দুম করে কাউকে জোর জবরদস্তিকে ইসলাম ধর্মে পরিণত করলে মনের দিক থেকে কি ইসলাম ধর্মে পরিণত হবে? হবে না। তো ইসলাম যেহেতু ধর্মে কনভার্ট করা হতো, তাই ওই সমস্ত মানুষের আচার আচরণ এবং ধর্মের মধ্যে, মানে যেটা হচ্ছে মুসলিম আচার আচরণের বাইরে কিছু অমুসলিম আচার আচরণ মুসলিম ধর্মের মধ্যে ঢুকে যাচ্ছিল।
এ কিছু করার নেই। তার কারণ হচ্ছে যে সমস্ত মানুষদেরকে জোর করে মুসলিম ধর্মে নিয়ে আসা হয়েছে, সেই সমস্ত মানুষগুলো কিন্তু ওই মানুষগুলো কিন্তু মন থেকে মেনে নিতে পারেনি ইসলাম ধর্ম, যে কারণবশত ওরা নিজেদের ধর্ম আর ইসলাম ধর্ম দুটোকে মিক্স ভাবে চালাতো। এবং এই কারণবশত ওই ধর্মের একটা প্রচুর সমস্যা হতো, এবং এমন অহেতুক কিছু নিয়ম ইসলাম ধর্মে প্রচলন হচ্ছে যেগুলো কিন্তু মূল ইসলাম ধর্ম কোরআনের লেখার বিরুদ্ধে। যে কারণবশত এই ইসলামের এই বিশুদ্ধ রূপ যেটা, কারণ যেহেতু অনেক পরিমাণে নিয়ম উল্টো পাল্টা চলে এসছে, তাই ইসলামের একটা বিশুদ্ধ রূপ ফিরিয়ে আনার উদ্দেশ্যে আরব এবং ভারতে আরব এবং ভারতে তোমার সংস্কারবাদী আন্দোলন শুরু হয়। সংস্কারবাদী আন্দোলন শুরু হয়, এবং এই সব আন্দোলনের মধ্যে দুটো আন্দোলন, একটা হচ্ছে ফরাজি আন্দোলন আর একটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। এই দুটো আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। এই দুটো আন্দোলনেই কিন্তু জাস্ট ইসলামকে শুদ্ধ রূপে, বিশুদ্ধ ইসলাম রীতি, আসলে অ্যাকচুয়ালি ইসলাম ধর্মের শুদ্ধিকরণ, ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্যে কিন্তু এই দুটো মূল আন্দোলন শুরু হয়। তো এই যে আন্দোলন, তার প্রথম আন্দোলন হচ্ছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কিন্তু তারিক ই মোহাম্মদিয়া। তারিক ই মোহাম্মদিয়া, এই কথাটা ওয়াহাবি আন্দোলনের সঙ্গে ভীষণভাবে জড়িত। তারিক ই মোহাম্মদিয়া, এবারে তারিক ই মোহাম্মদিয়া কথার অর্থ হচ্ছে মোহাম্মদ প্রদর্শিত পথ। তোমরা জানো যে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন, এবং হযরত মুহাম্মদ যে ধর্ম প্রচার করেছিলেন, সেই ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। 570 থেকে মোটামুটি 622 খ্রিস্টাব্দ পর্যন্ত মক্কাতে, এবং 622 খ্রিস্টাব্দ 32 হ্যাঁ 22 খ্রিস্টাব্দ থেকে 32 খ্রিস্টাব্দ পর্যন্ত মদিনাতে তিনি তার ধর্ম প্রচার করেছিলেন। তো এই অ্যাকচুয়ালি 22 খ্রিস্টাব্দে মক্কাতে কিছু সমস্যা হয়েছিল হযরত মুহাম্মদের। আসলে উনি যে পথটা দেখাতে চেয়েছিলেন, অনেক মুসলিম সেটাকে মেনে নিতে পারেনি। ফলে তার মক্কার প্রতি আস্থা উঠে যায়। তিনি ভেবেছিলেন যে যেখানে আমার ধর্মমতকে কেউ মানতে পারছে না, সুতরাং এখানে আমার থাকা ঠিক নয়, এবং সেখান থেকে তিনি মদিনায় চলে গেছিলেন। 622 খ্রিস্টাব্দে এই মক্কা ছেড়ে মদিনায় যাওয়াটাকে বলা হতো হিজরত। ইম্পর্টেন্ট ওই জন্যই হিজরত। এই সময় হিজরত সাল গণনা করা হয়েছিল। 622 খ্রিস্টাব্দে হিজরত সাল গণনা করা হয়েছিল। এখান থেকে হিজরি, হিজরি এই কথাটা বলা হতো, হিজরি। 632 সনে মারা গেলেন। তারপরেই কিন্তু ইসলাম ধর্ম বুঝল যে ইসলাম ধর্মের মূল অবশ্যই আহ মানে ইসলাম ধর্মের মূল যেটা কিন্তু, বা যেটাকে মেনে চলবে, ধর্মের মূল নীতি, মূল পলিসি কিন্তু ইসলাম, মোহাম্মদ যা বলে গেছেন তাই। এরপর থেকে কিন্তু হযরত মুহাম্মদ যে যে পথ চালু করেছিলেন, যে যে ট্রেডিশন চালু করেছিলেন, সেই অনুসারেই কিন্তু ইসলাম ধর্ম চলল। তাহলে এই যে ওয়াহাবি আন্দোলন, এই ওয়াহাবি আন্দোলনটা কিন্তু তারিক ই মোহাম্মদিয়া, অর্থাৎ মোহাম্মদ প্রদর্শিত পথ, এই পথটা যে পথে উনি দেখিয়েছেন, সেই পথে চলার জন্য, সেই শুদ্ধিকরণের জন্য যে আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। কথাটা হচ্ছে যে প্রথম কে শুরু হয়েছিল, একদম প্রথমে কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ইনি কিন্তু ভারতে নয়, ইনি আরব দেশে শুরু করেছিলেন। এই যে ব্যক্তি, যিনি আরব দেশে ইসলাম ধর্মের অভ্যন্তরে এক সংস্কার আন্দোলন শুরু করেছিল, ইসলাম ধর্মে আরব দেশে, কিন্তু আরব দেশে ইনি শুরু করেছিলেন এই ওয়াহাবি আন্দোলন। এবং এই ধর্মের যে তার মূল উদ্দেশ্য ছিল যে মুসলিম সমাজে যে কুসংস্কার গুলো চলছে, অন্য ধর্মের প্রভাবে মুসলিম মেইন যে মুসলিমের নীতি সেগুলো যে বিরুদ্ধে চলে যাচ্ছে, সেগুলোকে দূর করা, এবং নতুন ভাবে ইসলাম ধর্মকে গড়ে তুললাম। এই নতুন ভাবে ইসলাম ধর্মকে গড়ে তুলতে আরব দেশে আব্দুল ওয়াহাব তিনি কিন্তু প্রথম এই ওয়াহাবি আন্দোলন শুরু করেছিলেন। তার প্রবর্তিত ধর্ম সম্প্রদায় ছিল মূলত একটি পুনরুজ্জীবিত,
ইসলাম ধর্ম আবার পুনরায় উজ্জীবিত হচ্ছিল ওয়াহাবের আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে। আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ইসলাম ধর্মের আরো কিন্তু পুনরায় উজ্জীবিত হচ্ছে বলতে পারো। যে তার মানে যে পথ, তার প্রবর্তিত ধর্ম সম্প্রদায়ের ওয়াহাবি, তার প্রচলিত যে চিন্তা ভাবনা, সেটাই পরবর্তীতে ওয়াহাবি, এবং তার ধর্মমত ওয়াহাববাদ নামে পরিচিত। তারাই হচ্ছে ওয়াহাবি, এবং তিনি যে ধর্মমত প্রচার করেছিলেন সেই ধর্মমতটা ওয়াহাববাদ, ওয়াহাববাদ নামে পরিচিত। এখন ওয়াহাব কথার অর্থ কি? না, ওয়াহাব কথার অর্থ হচ্ছে নবজাগরণ। ভারতবর্ষে এই আন্দোলনের সূচনা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে। তাহলে কথা হচ্ছে কি, যে এই যে ধরো আহ দীর্ঘদিন হিন্দুদের পাশাপাশি মুসলিমরা বাস করার জন্য হিন্দুদের ধর্ম, যে মুসলিমের মধ্যে সমাজ ব্যবস্থায় অমুসলিম রীতিনীতি প্রবেশ করেছিল, এই অমুসলিম রীতিনীতিকে মুক্ত করার জন্য ভারতবর্ষে একজন মুসলিম সন্ত, যার নাম হচ্ছে ওয়ালি উল্লাহ, এই ওয়ালি উল্লাহ এবং তার পুত্র আজিজ, ওয়ালি উল্লাহ এবং তার পুত্র আজিজ, তারা কিন্তু প্রথম এই আন্দোলন শুরু করেছিল, ওয়ালি উল্লাহ আর আজিজ। সুতরাং সূচনা পর্বে আন্দোলন একটা ধর্মীয় আন্দোলনের উদ্দেশ্যে শুদ্ধিকরণ করার চিন্তা ভাবনা করা হয়েছিল। এই জন্য কেউ কেউ এই আন্দোলনকে ওয়ালি উল্লাহ আন্দোলন বলেছিল। ওয়ালি উল্লাহ আন্দোলন, ওয়ালি উল্লাহ আন্দোলন কেন? কারণ যেটা কি তোমরা বুঝতে পারছো, যে ওয়ালি উল্লাহ যে উদ্ভূত ভারতবর্ষে শুরু করেছিলেন তাই। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, উনি আন্দোলনটা শুরু করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটাকে সঠিক জনপ্রিয়তা, সঠিক মাত্রার পথে নিয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের যে রায়বেরেলি, উত্তরপ্রদেশের রায়বেরেলি এরকম একটা গ্রাম রয়েছে, সেই অধিবাসী হচ্ছে সৈয়দ আহমদ ব্রেলভি। সৈয়দ আহমদ ব্রেলভি, সৈয়দ আহমদ ব্রেলভিকে ভারতের প্রকৃত ওয়াহাবি আন্দোলনের প্রবক্তা বলা হয়। তিনি প্রথম দিল্লিতে ওয়ালি উল্লাহের পুত্র যিনি আজিজ, এই আজিজের সংস্পর্শে আসে এবং ইসলাম ধর্মের শুদ্ধিকরণের কথা প্রচার করতে শুরু করেছিলেন এই সৈয়দ আহমদ ব্রেলভি। সৈয়দ আহমদ ব্রেলভি মনে রাখবে কিন্তু, কারণ সৈয়দ আহমদ পরবর্তী ক্ষেত্রে আরেকজনের নাম আছে, যিনি মুসলিম সমাজের রামমোহন বলা হয়, উনি কিন্তু নন। ইনি সৈয়দ আহমদ ব্রেলভি, তিনি ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত, সমাজ সংস্কারক হিসেবে কিন্তু নন। উনি অনেক পরে এসেছেন, 1875 আলিগড় বিশ্ববিদ্যালয়ে তিনি শুরু করেছিলেন। তো যাই হোক, এরপর যখন আজিজের তিনি সংস্পর্শে এলেন, তিনি ইসলাম ধর্মের শুদ্ধিকরণের প্রচার করলেন এবং তিনি মক্কায় তীর্থে যান, এবং মক্কায় তীর্থে যাওয়ার পরে সেখানে ওয়াহাব আদর্শে ভারতের শুদ্ধ আন্দোলন শুরু করেন। ওয়াহাব আদর্শে তিনি এই আদর্শ নিয়ে তার যে সেখানে যে করে মূল নীতিগুলি, সেই মূল নীতিগুলিকে তিনি মনে অনুধাবন করেন এবং ভারতবর্ষে এসে সেগুলো চালাতে থাকেন। সেইভাবে কিন্তু মানুষদেরকে বোঝাই, মুসলিম সমাজকে একত্রিত করে, এইভাবে তিনি তার আন্দোলন চালিয়ে যায়। অনেকে বলেছিল যে ব্রেইলি নিজের মতো ভাবে আন্দোলন শুরু করেছিল, এর সঙ্গে ওয়াহাব আন্দোলনের কোনো সম্পর্ক নেই। কিন্তু ব্রিটিশ সরকার তার আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধির জন্যই কিন্তু ইচ্ছাকৃতভাবে ওয়াহাব শব্দটা শুরু করেছিল। তবে এই কথাটা সর্বাংশে কতটা সত্য তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ব্রেলভি কিন্তু অবশ্যই ওয়াহাব আন্দোলনকেই প্রচার করছিলেন। এরপরে দেখো 1822 খ্রিস্টাব্দে যখন তিনি আবার মক্কা যান এবং মক্কা থেকে ফিরে আসেন পাটনাতে, তার ধর্মমতে বহু মানুষ কিন্তু অনেক মুসলিম দেখছে যে এটাই অ্যাকচুয়ালি সত্যিকারের ইসলাম প্রবর্তিত পথ, তাহলে এই নিয়মটাকেই মেনে চলা হোক। ফলে ব্রেলভির প্রচুর পরিমাণে শিষ্য হয়ে ওঠে, প্রচুর শিষ্য হয়ে ওঠে ব্রেলভি। অনুগামীর সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে এবং তাদের যখন ধরো অনুগামী আস্তে আস্তে বাড়তে থাকে, তখন এতটা পরিমাণে মানুষকে তো সামলানো খুব সহজ নয়। তাই তিনি খলিফা পদ পাচ্ছিলেন। খলিফা কথার অর্থ হচ্ছে ইসলাম ধর্মের যে ধর্মগুরুকে খলিফা বলা হয়। এই খলিফা
তিনি চারজন তার বিশ্বস্ত খলিফা বিলায়েত আলী, এনায়েত আলী, চারজন মনে রাখবে, বিলায়েত প্লাস এনায়েত, তখন দেখতে হবে অবশ্য, এনায়েত আলী, এরা দুজন ছিল। এরা হচ্ছে ধর্মগুরু, এরা ধর্মগুরু। আর মোহাম্মদ হোসেন আর ফারাহাত হোসেন, মোহাম্মদ প্লাস ফারাহাত হোসেন, তাহলে এই যে চারজন, এই চারজন হচ্ছে ধর্ম গুরু বা খলিফা। খলিফা, তাহলে এই চারজন খলিফাকে তিনি রাখেন। তাদের কাজ ছিল দেশের বিভিন্ন অঞ্চলে তাদের ঘুরে ঘুরে ভ্রমণ করে যে ধর্মমত প্রচার করা এবং অনুগামী, যাতে তাদের অনুগামী হয়, তারা যাতে একটা বৃহত্তর সংগঠন করতে পারে। এবং আর একটা কথা হচ্ছে যে যেহেতু ইসলাম ধর্মকে তারা শুদ্ধিকরণের পথে নিয়ে যাচ্ছে, তাহলে যারা গোঁড়া ইসলাম তারা তাদেরকে কিছু অর্থ দিত, কিছু রসদ দিত, তা নাহলে এত বড় আন্দোলনকে চালানো সম্ভব ছিল না। অতঃপরে বিভিন্ন অঞ্চলে তারা মানে ঘুরে ঘুরে তাদের অনুগামীকে বাড়ানোর চেষ্টা করত। এইভাবে কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক তাদের সংগঠন বাড়তে থাকে, যত মানুষ হয় রাজনৈতিক সংগঠন বাড়তে থাকে। বাড়ার পরে তারা চিন্তা ভাবনা করে যে আমাদের দেশ থেকে আমরা ইংরেজকেই তাড়িয়ে দেব, কারণ ইংরেজ শাসিত ভারতবর্ষকে ওরা দারুল হার্ব বলে মনে করত। এই দারুল হার্ব কথার অর্থ হচ্ছে বিধর্মী দেশ, মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট হয়। দারুল হার্ব, এই দারুল হার্ব কথার অর্থ হচ্ছে কিন্তু বিধর্মী দেশ। তারা চায় না যে ব্রিটিশরা আমাদের দেশে এসে শাসন চালাক, তাই মাম্পি কিছু বলবে? মাম্পি মাম্পি আওয়াজ আসছে, কিছু বলবে তো বলো, না হলে তুমি বন্ধ করো। আচ্ছা দেখো, তো দেখো এই যে দারুল হার্ব, অর্থাৎ তারা মনে করেছিল যে শত্রু দেশ, এই শত্রু দেশ, এবং এই কারণবশত তারা এই শত্রু দেশকে দারুল ইসলামে পরিণত করতে চাইছিল। অর্থাৎ ইসলাম কথার অর্থ হচ্ছে পবিত্র, শান্তি। বিধর্মী দেশকে ইসলামের দেশ অর্থাৎ শান্তির দেশ, পবিত্র দেশ, এটা ওদের মত। মূল কথা হচ্ছে একটা, এটা অস্বীকার করার কিছু নেই, সেটা হচ্ছে পুরো ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাইছিল, এটা উদ্দেশ্য ছিল। মানতে কে আছে মাম্পি নামে? আর মানে শুনেইনি কিছু, শুধু রাখতে হয়, রেখে দিয়েছে। যাই হোক, কথাটা হচ্ছে কি যে এই যে ধরো দারুল হার্ব থেকে দারুল ইসলাম পরিণত করা এবং এই রাজনৈতিক সংগঠন গড়ে উঠছিল, সেই সমস্ত মানুষদেরকেও মানে তাদের যে সংগঠনের সৈন্য, তাদেরকে ইউরোপীয় পদ্ধতিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে মোটামুটি এই দেশ থেকে মানে বিধর্মীদেরকে তাড়িয়ে দেওয়া যায়। এবার এই জায়গা থেকে কিন্তু এরা ধর্মীয় আন্দোলন থেকে আস্তে আস্তে সরে রাজনৈতিক আন্দোলনের দিকে যাচ্ছে। ইংরেজ বিরোধী হলেও ওহাবরা আর একটা সমস্যায় পড়েছিল, সেটা হচ্ছে পাঞ্জাবের শিখদের সঙ্গে বিদ্রোহে জড়িয়ে পড়ে। এইটা একটা সেই সময় বড় সমস্যায় পড়েছিল। পাঞ্জাবের যারা শিখ জাতি ছিল, ওইখানে যে শাসক এবং জমিদাররা, তারা কিন্তু মুসলিম প্রজাদের উপর নির্যাতন শুরু করলে সৈয়দ মানে আহমদ
যখন দেখছে যে পাঞ্জাব যারা হচ্ছে তোমার পাঞ্জাবের কিছু জমিদার রয়েছে, কিছু মানে পাঞ্জাবের শিখ জাতির যে ধর্মগুরু তারা রয়েছে, তারা কিন্তু যখন এদের রাজনৈতিক তৎপরতা বাড়ছে, তখন এদের সাথে একটা মোকাবেলা করার চিন্তা ভাবনা করলো। মানে মূলত যুদ্ধ হলো বলতে পারো। মানে যুদ্ধ বলতে যুদ্ধটা পরে হয়েছে, আগে ওইখানের যে মানে যে প্রজারা ছিল তাদের উপরে অত্যাচার করতো এই শিখরা। এই অত্যাচার করার জন্য যেহেতু একটা ভারতবর্ষের মুসলিম সংগঠনকে করতে চাইছিল। হ্যালো স্যার, বলো। স্যার ডিস্টার্ব হচ্ছে স্যার, ওই মাইকটা অফ করতে বলেন স্যার। অনেকবার বলছি এই মাম্পি নেই, মানে ও আদৌ জাস্ট ও চালু করে কোথাও চলে গেছে। এটা এখন অটো অফ করা যাবে তো করে দিন না। শুনতে পাচ্ছ রে? করে দিয়েছে স্যার, করে দিয়েছে এবার। আচ্ছা, অন্যেরও ডিস্টার্ব, নিজেও শুনছে না, অদ্ভুত। সেটাই, ও নিজেও শোনেনি, আবার জাস্ট ওটাকে ইয়ে করে রেখে দিয়েছে, মানে অনলাইনে আছে আছে। এবার এবার ওখানে যে কিছু আওয়াজ আসছে সেই সমস্ত কথা বল, এটা পড়াতে ডিস্টার্ব। ধরো কি বলছিলাম যেন একটা কথা, একটু ধরিয়ে দাও, কোথায় কোথায় পড়াচ্ছিলাম আমি। এইগুলো বড় সমস্যা, মানে আসলে পড়াতে পড়াতে মানে এমন নয়তো যে আমি কিছু রেখে পড়াচ্ছি, ফলে জিনিসটা পড়াতে পড়াতে ভুলে যায় মানে লাস্ট কোনটা বলছিলাম বলতো। পাঞ্জাবের সঙ্গে যুদ্ধ লেগেছিল, মানে ও পাঞ্জাব হ্যাঁ, শিখ। শিখদের, মানে শিখদের সাথে সমস্ত কি হচ্ছিল, যখন ওখানে পাঞ্জাবে শিখ জাতি এরা ছিল, তো এরা কিছু মুসলমানদের উপরে অত্যাচার করছিল, যারা সেখানে জমিদাররা ছিল, শিখ জাতি এরা। পাঞ্জাবে এমনিতে ওই জাতিটা তো বেশি, তাই মুসলিমদের উপর যখন অত্যাচার শুরু করে, যেহেতু সৈয়দ আহমদ পুরো ভারতবর্ষকে একটা মুসলিম সংগঠনে পরিণত করতে চাইছিল, যে কারণবশত কিন্তু তারা ওই পাঞ্জাবের যারা মুসলিম ছিল তাদেরকে প্রোটেক্ট করার চিন্তা ভাবনা করছিল উত্তরপ্রদেশ থেকে যে পাঞ্জাবে, এবং এই শিখদের সঙ্গে যুদ্ধ করা শুরু করেছিল। কিন্তু পাঞ্জাবের শিখরাও যথেষ্ট সংঘবদ্ধ ছিল। এই কারণবশত বালাকোটের যুদ্ধে, সালটা হচ্ছে 1830, বালাকোটের যুদ্ধে তিনি কিন্তু যুদ্ধটা হয়েছিল বালাকোটের 31-এ, 30-এ না 31-এ। তো এই বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ কিন্তু মারা যায়। তাহলে যে উদ্দেশ্যে তিনি এটা শুরু করতে চেয়েছিলেন, সেই উদ্দেশ্যটা কিন্তু পুরোপুরি পূরণ হয়নি। ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করার আগেই তিনি বালাকোটের যুদ্ধে মারা যান। কিন্তু যখন নেতা মারা যায়, তখন কিন্তু এরা আরো মানে যে যে সংগঠন তৈরি করেছিলেন ব্রেইলি, সেই সংগঠনটা কিন্তু আরো দৃঢ় হয়ে গেল, দৃঢ় হলো। এবং প্রাণ হারানোর পরে বাংলা, বিহার, মিরাট, হায়দ্রাবাদ প্রচুর জায়গাতে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং একটা ব্যাপক রূপ নিতে থাকে। মানে মানুষ একটা অসন্তোষ মিলেই শুরু করেছিল, যার ফলে এদের মানে সেরকম কেউ নেতা ছিল না, কিন্তু এরা যেহেতু ওদের নেতা মরে গেছে, সেই ক্ষোভটাকে প্রকাশ করছিল। কিন্তু এটা তো শুধুমাত্র ক্ষোভ প্রকাশই হবে, একটা শক্তিশালী চিন্তা ভাবনা করা সম্ভব হবে না, কারণ নেতাবিহীন কোনো একটা ধরো বিদ্রোহ হওয়া খুব মুশকিল। এই মুহূর্তে বাংলাদেশে তখন একটা চিন্তা ভাবনা করলো, বাংলাদেশের প্রধান ব্যক্তিত্ব এই আন্দোলনকে চালানোর চিন্তা ভাবনা করলো বাংলাদেশ থেকে, যেহেতু আস্তে 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 এরা বিদ্রোহ শুরু করেছে, সেক্ষেত্রে বাংলাও শুরু করেছিল। তখন বাংলায় মীর নিসার আলী, যাকে আমরা তিতুমির বলি, মীর নিসার আলী, এই মীর নিসার আলী বা তিতুমির, ইনি অ্যাকচুয়ালি কে ওই 24 পরগনা, যেটা আমাদের এখন বর্তমানে পশ্চিমবঙ্গে আছে, 24 পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত হায়দারপুর বলে একটা জায়গা রয়েছে, ওটা একটা গ্রাম, ছোট্ট হায়দারপুর। সেই গ্রামে
তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপরে আস্তে আস্তে তিনি যখন বড় হয়, ইসলাম ধর্মমতে বিশ্বাসিত অবশ্যই, কারণ তিনি ইসলাম বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। আস্তে আস্তে আরবি, ফার্সি, বাংলাতে দক্ষ হয়ে উঠছেন এবং তিনি শুধু মানে এই আরবি ফার্সি একজন পণ্ডিতই ছিলেন না, তিনি কিন্তু মল্লযুদ্ধ, উশি পরিচালনা, লাঠি খেলা এই সমস্ত দক্ষ ছিল। সুতরাং একজন দক্ষ ব্যক্তি। ইনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ৩৯ বছর বয়স, তখন কিন্তু মক্কায় হজ করতে গিয়ে সৈয়দ আহমদের মানে মৃত্যুর আগের কথা বলছি, সৈয়দ আহমদের সাথে তার একবার পরিচয় হয়। তারপরে এরকম মারা যায়, কিন্তু যখন দেখলেন যে সৈয়দ আহমদ মারা গেছেন, তখন উনি তার এসে এই ওয়াহাবি আন্দোলনটাকে শক্তিশালী করার জন্য তিনি আরো বিভিন্ন তার বাংলার যে ২৪ পরগনার নদিয়া, যশোহর, রাজশাহী, তারপর তোমার ঢাকা, মালদহ, এই যে মোটামুটি আমাদের যে জায়গাটা রয়েছে, তখন তো বাংলা বিভক্ত ছিল না, অবিভক্ত ছিল। তো এই জায়গার বিভিন্ন স্থানের মানুষদেরকে একত্রিত করে তীব্র আন্দোলন শুরু করেছিল। আন্দোলনটা শুরু করেছিল তার সেই সময় দুটো কারণে। তুমি ভাবো যে এই সময়ে হচ্ছে বিক্ষিপ্ত ভাবে ব্রিটিশরা কিন্তু অলরেডি ইংল্যান্ডে শুরু হয়ে গেছে শিল্প বিপ্লব। ফলে জামা কাপড় মানে ল্যাঙ্কশায়ার বলো, তারপরে হচ্ছে তোমার ম্যানচেস্টার বলো, এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে কাপড় কল, প্রচুর পরিমাণে নীল দরকার হচ্ছিল। তার কারণ হচ্ছে কাপড়ে রং করা প্রয়োজন ছিল। তো ওরা নীল সব থেকে সেই মুহূর্তে সব থেকে উন্নত যদি কোথাও হতো, সেটা হচ্ছে বাংলায়। পরিবেশগত একটা ব্যাপার রয়েছে, বুঝলে, বাংলাতে মানে নীল নাকি সব থেকে ভালো হতো। নীল আর মশলা, মশলা বাংলার সাথে কেরালাতেও ভালো হতো, কিন্তু নীলটা সব থেকে ভালো হতো, উৎকৃষ্ট মানের নীল হতো বাংলাতে। যার ফলে বাংলার মানুষদেরকে এই মুসলিম সবাইকেই, শুধু মুসলিম হিন্দু বলে নয়, সবাইকে নীল চাষ করতে বাধ্য করত। ফলে এই যখন হচ্ছে ওয়াহাবি আন্দোলনকে চিন্তা ভাবনা করে, ইসলামের শুদ্ধিকরণকে চিন্তা ভাবনা করে মীর নিসার আলী সবাইকে একত্রিত করছে, এবং একত্রিত যখন হচ্ছে, তখন কিন্তু মানে আমি একত্রিত হচ্ছি ইসলামের শুদ্ধিকরণের জন্য, আর আমাদের সেনাকেই প্রচুর মারছে, আমি শুধু শুদ্ধিকরণের ধর্মের কথা বলবো, কেউ মানবে না দুদিন পরে। এই জন্য ওরা রাজনীতির দিকে যেতে বাধ্য হচ্ছে, এবং বাধ্য হওয়ার কারণবশতই কিন্তু এই যে ধরো জমিদার নীলকর সাহেব সরকারের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন শুরু করল, এবং যথেষ্ট তিতুমির শক্তিশালী হয়ে উঠেছিল। তিতুমির বলেছে, আর তিতুমির কে সাথে যাতে মানুষ না মেশে, কারণ তিতুমির যে ডেঞ্জারাস সেটা ব্রিটিশ বুঝতে পেরে গেছে, তাই তিতুমির বলেছিল যে তার শিষ্যদের দাঁড়িয়ে রাখতে হবে। আর ইংরেজ বলেছিল যে যদি দাঁড়িয়ে রাখে তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে, তার শিষ্যস্ত গ্রহণ করা যাবে না। এমনকি যদি সেই সময় তিতুমিরকে কারো বাড়িতে রাখে, কোনো স্থান দেয়, সেই বাড়িকে জ্বালিয়ে দেওয়া হবে। এটা বিরাট সমস্যা হয়, এবং মানুষের পক্ষে কিন্তু একটা ভয়াবহ। লাস্ট পর্যন্ত ওই সময় কৃষ্ণদেব রায় বাংলার জমিদার ছিল, তিনি কিন্তু এগুলো সরাসরি বলে দিয়েছিল যে তিতুমিরকে। একদিকে কৃষ্ণদেব রায়, তাকে মদত দিচ্ছে ব্রিটিশ, কারণ ব্রিটিশকে তাড়ানোর চিন্তা ভাবনা ছিল ওয়াহাবি আন্দোলনের এই তিতুমিরের। এবারে জায়গাটা সম্ভবত ২৪ পরগনার নারকেলবেড়িয়া গ্রাম। আরেকবার বলছি, ২৪ পরগনার নারকেলবেড়িয়া গ্রামে। নারকেলবেড়িয়া গ্রামে কি করলো তিতুমির? বাঁশের কেল্লা তৈরি করলো। কেল্লা মিনস দুর্গই বলতে পারো তোমরা, যে দুর্গের কথা এতদিন শুনে এসছো, যে যুদ্ধ করার জন্য যাতে অনায়াসে যুদ্ধ করা যায়, উপর থেকে গুলি মারা যায়, ওরা গুলি মারলে চট করে আটকে যাবে, এরকম একটা ব্যবস্থা করা যায়। তো এইগুলোকে দুর্গ বলা হতো। যে এখন ধরো যারা হচ্ছে পুলিশগুলো সেন্টি পোস্টে থাকে, তারা দেখবে ছোট ছোট ঘর বানিয়ে নেয়, সেরকম আর কি। তো বাঁশ দিয়ে বড় একটা কেল্লা তৈরি করেছিল, যেটাকে দুর্গই বলতে পারো, যেখান থেকে যুদ্ধ করা সহজ হবে এবং ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হবে।
কিন্তু সমস্যা কি বলতো, ব্রিটিশদের প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্রশস্ত্র রয়েছে, ওই রকম ভাবে পারা খুব মুশকিল, বাঁশ কতক্ষণ আটকাবে। আলটিমেট মানে সালটা 1431 উইলিয়াম বেন্টিং যখন আসেন, তখন মানে এই যে টোটাল আন্দোলনটাকে বারাসাত আন্দোলন নামেও পরিচিত, যেহেতু 24 পরগনার মানে সদর দপ্তর এই বারাসাত, পরবর্তী ক্ষেত্রে হয়েছিল বারাসাতটাই মূল জায়গা 24 পরগনা, তাই বারাসাত আন্দোলন নামে পরিচিত ছিল। উইলিয়াম বেন্টিং যখন আসে তখন কিন্তু প্রচুর মানুষকে মানে এই ইংরেজদের তোমার ইয়েকে ফাঁসি দিয়ে দেয়, ওয়াবি আন্দোলনে যারা যুক্ত থাকে সেই সমস্ত, এবং তিতুমিরকেও হত্যা করা হয়। তিতুমির মারা যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এই আন্দোলন বলতে পারো যে প্রায় শেষের মুখে চলে যায়, কারণ এই আন্দোলনে আর কিছু ছিল না। কথা হচ্ছে কি জানো, একটা জায়গা মনে রাখতে হবে যে আন্দোলনটা মানে আমার কোথাও কোথাও যেন একটা জায়গায় মনে হয় যে দেখো এখানে মানে যারা ধর্মের ব্যাপার মনে করো না, জাস্ট আমি একটা জিনিস বলছি, দেখো এই আন্দোলনটা আমাদের খুব বড় করে ঘটা করে একটা দেওয়া হয়েছে যে এটা একটা বিরাট বড় রাজনৈতিক আন্দোলন এবং ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করার একটা ব্যাপার রয়েছে। ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করেছে, সুতরাং তিতুমিরকে মানে অ্যাকচুয়ালি বীর আখ্যা দেওয়া হয়েছে। বীরের নিয়ে কোনো সমস্যা নেই, বীর থাকতেই পারে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু দেশপ্রেমিক হিসেবে তিতুমিরের এই জায়গাটা আমার কোথাও যেন খটকা রয়েছে, যে এটা এত বড় তকমা দেওয়ার কোনো যুক্তি নেই। এবার যদি বলো কেন, আমি এখানে ধর্মের কথা বলছি না, আমি শুধু একটা জিনিস বলছি, দেখো যে কোনো একজন যদি হিন্দু সেনাপতি, মহারানা প্রতাপ হোক বা যেই হোক, যারা একজন হিন্দু সেনাপতি যদি টোটাল মুসলমানকে মারতে থাকতো, আর ব্রিটিশদের সঙ্গে মোটামুটি একটা জায়গা নিয়ে করে, সম্পত্তি নিয়ে করে ঝামেলা হতো, এবং ঝামেলা হওয়ার পরে ব্রিটিশদেরও 2-4 জনকে মেরে দিত, কেন তারপরে যদি ও নিজের রাজ্যকে বাঁচাতো, তাহলে কি আমরা তাকে খুব বড় দেশপ্রেমিক বলতো? কথাটা হচ্ছে যে হ্যাঁ, রাজ্যকে বাঁচানো অর্থে এক প্রকার দেশপ্রেমিক, ঠিক আছে, কিন্তু 1831 সালটাতে যখন আমাদের মূল লক্ষ্যই ছিল ফ্রিডম ফাইট, মানে তার পরের দিক থেকেই বলছি, ফ্রিডম মানে আসলে ভারতবর্ষকে রক্ষা করা, কারণ ব্রিটিশ করায়ত্ত করেছে, তারা অত্যাচার করেছে সেই জায়গা থেকে, কিন্তু সেই জায়গা থেকে তিতুমিরের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ধর্মকে প্রচার করা ছিল, শুধুমাত্র ইসলাম ধর্মের প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা ছিল। দার উল হার্ব অর্থাৎ বিধর্মী দেশ, এটাকে ইসলাম রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। তুমি দেখো ওই সময় প্রচুর হিন্দু, গ্রামের পর গ্রাম জুড়ে হিন্দু প্রজারা, যারা হিন্দু কৃষকরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, পুরো গ্রামকে পুড়িয়ে দিয়েছে, কত কত মানুষকে মেরে দিয়েছে। তাহলে এটা কি শুধুমাত্র ভারতবর্ষকে স্বাধীন করার উদ্দেশ্য? না, এটা মানা যায় না, এটা আমার প্রশ্ন। বাকি তোমরা বড় হচ্ছ, তোমরা বুঝতে পারবে। আজকে মনে হয় কোথাও না কোথাও ইতিহাসের একটা পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে, ইতিহাস বদলানো দরকার রয়েছে। প্রকৃত ইতিহাস আমরা কেউ পড়ছি না, পড়ানো হচ্ছে। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না এই নিয়ে। তো ইসলাম ধর্ম, এই যে তোমার ধরো ওহাবি আন্দোলন, এই এত বৃহৎ আন্দোলন, এই বৃহৎ আন্দোলনটা ব্যর্থ হয়ে গেল কেন? তার কারণ হচ্ছে ওহাবি আন্দোলনের একটা বড় উদ্দেশ্য ছিল পুরাতন ধ্যান ধারণা, এবং তারা ওই ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল, যে কারণবশত নতুনের সঙ্গে খাপ করাতে চাচ্ছিল না। ওহাবি আন্দোলন নষ্ট হয়ে গেছে। সুযোগ্য কোনো নেতা ছিল না যে আন্দোলনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং পরবর্তী ক্ষেত্রে যারা কনভার্টেড মুসলিম, তারা কিন্তু হাল ছেড়ে দিয়েছিল, তারা যায়নি, কারণ জোর করে কনভার্টেড যারা মুসলিম ছিল, সেই কনভার্টেড বন্ধু মুসলিম হৃদয়ের দিক থেকে মুসলিম হয়নি, যার ফলে কিন্তু ওরা যখনই ব্রিটিশ এর সঙ্গে যুদ্ধ হয়, ওদের কিন্তু বেশ আনন্দ হয়, ওরা ব্রিটিশকে সাপোর্ট করে, যার ফলে কিন্তু একটা বড় সংখ্যক মুসলিম কমে যায়। এইগুলো
উত্তরোত্তর সমস্যা হচ্ছিল এবং সমস্যা হওয়ার কারণবশত ব্রিটিশ কিন্তু এই যুদ্ধে জিতে যায় এবং নারকেল বেড়িয়াকে ধ্বংস করে দেয়, তিতুমিরকে মেরে দেয় এবং আস্তে আস্তে কিন্তু ওহাবি আন্দোলন টোটাল ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তবে একটা কথা কি বলতো, শুধু ন্যাপলিট বলছি না, একটা জিনিস উপেক্ষা করা যায় না, সেটা হচ্ছে সাহসিকতা। কি ওরা পরিণত করতে চেয়েছিল সেটা পরের কথা। সেই সময় ব্রিটিশরা যেরকম ভাবে শাসন করছিল, শুধু যদি মুসলিমরাই শাসন করতো পুরো দেশকে, যেটা কি 350 বছর ধরে শাসন করেছে, এমন কোনো সমস্যা হতো না কিন্তু। কারণ মুসলিম শাসনেও অনেক মুসলিম নেতা ছিল যারা মানবিক, যারা কিন্তু হিন্দু মুসলমান বলে দেখেনি, হিন্দু মুসলমান শিখ বলে দেখেনি, এরা অনেক মানবিক ছিল। আকবর থেকে শুরু করে গ্রেট আকবর বলা হয়। কিন্তু ব্রিটিশদের আমলে তো শুধু অত্যাচারই সহ্য হয়েছে, সুতরাং সেদিক থেকে দেখতে গেলে একটা জায়গা বলতে পারবো যে তিতুমির যে যুদ্ধটা করেছিল সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে, মুখোমুখি যুদ্ধ, 1831 খ্রিস্টাব্দের ওই সময়টা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করা নট ইজি। কারণ ওদের যে আগ্নেয় অস্ত্র, ওদের যে শক্তি, সেই শক্তি, যেখানে রঞ্জিত সিং এর মতো মানুষ বলছে সব লাল হয়ে যায়গা, সেখানে একটা ছোট্ট একটা জাতিকে নিয়ে জানে সমগ্র জাতি আমাদেরকে সাপোর্ট করবে না। হ্যাঁ, কিছু কিছু করেছিল কিন্তু, কারণ ব্রিটিশ অধীনে মানে ব্রিটিশের বিরুদ্ধে যারা হয়ে গেছিল, ব্রিটিশদের অত্যাচারে যারা ক্ষুব্ধ হয়েছিল, তারা কিন্তু ওয়াইফকে সং দিয়েছিল অনেকে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। তবে সেই সময় ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করা এটা কিন্তু মানে খুব ইজি ব্যাপার ছিল না। এই সাহসিকতার দিক থেকে তিতুমির, অবশ্যই তিতুমিরকে মনে রাখার ব্যাপার, ওয়াহাবি আন্দোলনকে মনে রাখা, তো এটা মনে রাখবে। এরপরে আমরা যাব ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন, এই আন্দোলনটা অ্যাকচুয়ালি এখানেও কিন্তু বাংলার কৃষক আন্দোলনের মানে ইতিহাসে বলতে পারো ফরাজি আন্দোলন এক গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। প্রথম কিন্তু এরা কৃষকেই ছিল। ফরাজি আন্দোলন, তো কথা হলো দেখো, ফরাজি আন্দোলন বাংলার মুসলিম সমাজের উপর এই আন্দোলন প্রভাব বিস্তার করেছিল। 1818 খ্রিস্টাব্দ থেকে 1906 খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলন চলছিল। ফরাজি শব্দের অর্থই হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। আরেকবার বলছি, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, যে ইসলাম যে যে নিয়ম রীতি চালু করেছে তোমাকে বাধ্যতামূলক ভাবে মানতে হবে। তাহলে যারা কনভার্টেড হয়েছে কিন্তু তোমাদেরকেও মানতে হবে, এইটা হচ্ছে কথা। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল হাজী শরিয়ত উল্লাহ। হাজী শরিয়ত উল্লাহ তিনি 1781 খ্রিস্টাব্দের বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিল। তিনি কিন্তু এই আন্দোলন মানে কোরআন এবং ইসলাম যে ধর্মতত্ত্ব সম্পর্কে শিক্ষা তিনি লাভ করেছিলেন এবং 1700 সালটা হচ্ছে 1799 খ্রিস্টাব্দে মাত্র 18 বছর বয়সে কিন্তু তিনি আরবি ফার্সি ভাষা শিখে নামটা কি বললেন? নামটা কি বললেন? ওই হাজী শরিয়ত উল্লাহ, হাজী শরিয়ত উল্লাহ। একটু মনে রাখবে ওইরকম। হ্যাঁ, একটা জিনিস বলছি, মানে এটা আমি এরকম ভাবে মনে রেখেছি, একটু মনে রাখবে জিনিসটা। ওয়ালি উল্লাহ ওয়াহাবি আন্দোলন, ও ওয়ালি উল্লাহ দুটোই ও দিয়ে শুরু হবে, কেমন? এটা ওয়াহাবি আন্দোলনের সূচনাতে, কেমন? আর শরিয়ত উল্লাহ হচ্ছে ফরাজি, কেমন? তো এই যে শরিয়ত উল্লাহ, ইনি কিন্তু ধর্ম শিক্ষা মানে 18 বছর বয়সে বিভিন্ন ধর্ম শিক্ষা গ্রহণ করে বিভিন্ন ভাবে তিনি ইসলাম ধর্মতত্ত্ব, ইসলাম দর্শন, ইসলাম আইন সম্পর্কে তিনি পড়েছিলেন এবং পড়ার পরে তিনি টোটাল এই মানে ঘোষণাই করলেন যে ফরাজি শব্দের অর্থই হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। তিনি ঘোষণা করলেন যে ইসলাম ধর্মের অভ্যন্তরে ইসলাম বিরোধী নানা কুসংস্কার এবং দুর্নীতি কেমন অনুপ্রবেশ করেছে। এই যে কুসংস্কার, এই যে দুর্নীতি, এই কুসংস্কার বলো, এই দুর্নীতি বলো, এই দুর্নীতিকে মানে টোটালি বর্জন করবে এবং বর্জন করে
টোটালি দুর্নীতিকে বর্জন করে এমন একটা মানে শুদ্ধ ইসলাম ধর্মের রীতিনীতিকে মানে চালু করা, এটা মূল উদ্দেশ্য ছিল। যে ইসলামের যাতে কোনো রকম ভাবে মানে পুনর্মূল্যায়ন, ইসলাম ধর্মের শুদ্ধিকরণ করতে হবে, তার পুনর্মূল্যায়ন করতে হবে। যে কিছু বাজে ধারণা ছিল, যে কিছু মানে বলতে পারো যে কুসংস্কার ছিল, সেই সমস্তকে বাতিল করতে হবে। কিন্তু এটা একদিকে ছিল, কিন্তু অন্যদিকে হচ্ছে একইভাবে এরা যখন জোট বাঁধতে শুরু করছিল, এবং জোট তো বাঁধতেই হবে, তার কারণ একা তো পুরো সমাজ ব্যবস্থার আর উন্নতি করে দিতে পারবে না। তাই সমাজ ব্যবস্থা সব থেকে মূল কাজ করতে হবে, সেটা কি না, সেটা হলো কি যে মানুষকে সংগঠন করতে হবে। ইউনিটি ইজ দ্য বেস্ট পাওয়ার। সো মানুষকে যদি সংগঠন করতে হয়, তাহলে মুসলিমের ডাক দিতে হবে, প্রচুর পরিমাণে মুসলিমকে একত্রিত করতে হবে। সমস্ত মুসলিম যদি ওই নিয়মটা মানে, তাহলে মানে নিয়মটা আস্তে আস্তে সবাই মানতে শুরু করবে। কিন্তু এই সংগঠনের জন্য কিন্তু ব্রিটিশদের একটা ভীতির কাজ করছিল। যেখানেই সংগঠন, সেখানেই কিন্তু ব্রিটিশরা সমস্যায় ফেলতো, সংগঠনকে ভাঙার চেষ্টা করতো। কারণ জানে যে আজ যে উদ্দেশ্যেই এরা সংগঠন হরুক না কেন, কাল কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধেই যাবে। তার কারণ সেই রকম অত্যাচার, সেরকম অবিচার ব্রিটিশরা করছে। সুতরাং এটা তো হবেই। এই বারের জন্য মানে এইভাবে বাংলার কৃষকদেরকে যখনই তোমার ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, তখনই ব্রিটিশদের সঙ্গে সরাসরি ভাবে যুদ্ধ হয়। তারা মানে আমাদের বাংলার জমিদাররা আতঙ্কিত হয়ে ওঠে ওদের প্রতি, তাই যুদ্ধ হয় এবং শরীয়তুল্লাহর মৃত্যু হয়। শরীয়তুল্লাহ মৃত্যুর পর এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল দুদু মিয়া। মনে রাখবে নামটা, দুদু মিয়া। এর আসল নাম হচ্ছে মোহাম্মদ মহিসিন। মোহাম্মদ মহিসিন, কিন্তু ইনি দুদু মিয়া নামেই পরিচিত। তার নেতৃত্বে কিন্তু ফরাজি যে ধর্মীয় সামাজিক আন্দোলন থেকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছিল। একটা বৃহৎ ক্ষেত্রে আন্দোলন শুরু হয়েছে, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক। এই প্রত্যেকটা অর্থনৈতিক বলতে তারা কিন্তু সেই সময় যে জমিদাররা ছিল, সেই জমিদারের নেতৃত্বে তারা কোনো রকম ট্যাক্স দিতে নারাজ ছিল। তারা সংগঠিত হচ্ছিল, আর প্রচুর পরিমাণে যে ট্যাক্স নেওয়া হতো, সেই ট্যাক্স নিতে নারাজ ছিল। এছাড়াও তারা তারা যখনই সংগঠন হচ্ছে, তখনই হচ্ছে ব্রিটিশদের এই যে শাসন শোষণ, এটাকে অবিচার বলে মনে করেছিল, এবং মনে করেছিল যে আমাদের দেশে ব্রিটিশ শাসন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইসলাম মানে বিরোধী। তার সাম্যের উপর ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন, মানে আস্তে 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 একটা মানে বলতে পারো যে সরকার গঠন করার চেষ্টা করছিল। মানে এখানে এরা দায়িত্ব নেবে, আরো কিছু জন মিলে করে আরো একটা গ্রামে দায়িত্ব নেবে, এরকম ভাবে তারা ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠছিল, সংগঠন তৈরি করছিল। এই রিপোর্ট পেয়ে কিন্তু 1843 খ্রিস্টাব্দে প্রায় 80,000 হ্যাঁ মুসলিমের উপরে অকথ্য অত্যাচার করা হয়। বিশেষত যারা মানে 80,000 সংগঠন যেহেতু হয়েছিল মুসলিমরা, তাই ওরাও যে শক্তিশালী ছিল না তা নয়, তাদের উপরে অত্যাচার যেমন করা হয়েছিল, এরাও কিন্তু অনেকটা অত্যাচারী হয়ে গেছিল। জমিদারি বলো বা এই যে নীল কাছারি গুলো, সেগুলোকে তো মাঝে মাঝে আগুন লাগিয়ে দিত, অনেক ইংরেজ তো জীবিত অবস্থায় পুড়ে মরে যেত। তাহলে যুদ্ধ দুপক্ষে শুরু হয়েছিল, আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়েছিল ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, দক্ষিণ 24 পরগনার ব্যাপক অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। এই ছড়িয়ে পড়তে বিরাট অঞ্চলে শুরু করার জন্য আস্তে আস্তে কি হয়, যুদ্ধ একটা মানে ধর্মীয় যুদ্ধতে পরিণত হয়, ধর্মীয় যুদ্ধতে পরিণত হয়। এবং শেষ পর্যন্ত এদের বিদেশি যে প্রচুর পরিমাণে বলতে পারো যে আগ্নেয় অস্ত্র, যে উন্নত অস্ত্র, মানে অস্ত্রশস্ত্রের কাছে এরা পেরে উঠতে পারছিল না। শেষ পর্যন্ত শরীয়তুল্লাহর মৃত্যু হলো। এই মৃত্যু হওয়ার কারণবশত এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল। তবে এই আন্দোলন ব্যর্থ হওয়ার আরো কিছু কারণ ছিল। কি বলতো, আসলে কি জানো, প্রচুর মানুষ মানে দুরকম হয়েছিল। এক হচ্ছে উল্লাহকে যতটা পছন্দ করতো, দুদু মিয়াকে এতটা পছন্দ করতো না। এবারে প্রচন্ড না করার কিছু কারণ ছিল। নো ডাউট দুদু মিয়া
শরিয়তুল্লাহের থেকেও কিন্তু শক্তিশালী, এবং নো ডাউট শরিয়তুল্লাহ মানে দুদু মিয়া একজন বিখ্যাত বীর, কিন্তু ওর ব্যক্তিগত জীবনে কিছু কলঙ্ক ছিল, অনেক মানুষ পছন্দ করতো না। যেমন 18টা বিয়ে করেছিল। তো 18টা বিয়ে করার জন্য অনেকে কিন্তু তাকে অনেকে ইয়াসি ভাবতো, আর মানে তার দেখানো লাইন, অনেকে মানে তার দেখানো পথকে অনেকে ঘৃণা করতো, যে এই মানুষটাই ভালো নয়, তাকে কি নিয়ম পালন করবে, এটা অনেকে মনে করতো। কিন্তু এটাকে ব্যক্তিগত হিসেবে দেখেনি অনেকে এই ব্যাপারটা। তাই সংকীর্ণ আবার কিছু সংকীর্ণ ধর্মীয় চেতনার মানুষ আছে যারা কিন্তু পুরোপুরি ভাবে এই দুদু মিয়ার সঙ্গে যোগ দেয়নি। আর সব থেকে বড় ব্যাপার হলো, কিছু মানুষ ছিল যারা ব্রিটিশ শাসনকে পছন্দও করত। এটা একটা মূল কারণ, যেটা ওরা যোগ দিত হচ্ছে ব্রিটিশদের সাথে, তাদের এবং তাদের ক্রিয়াকলাপ গুলোকে বলে দিত ব্রিটিশকে। সুতরাং বিশ্বাসঘাতকতা, হচ্ছে হরিয়ত দুদু মিয়ার প্রতি তাদের মানসিকভাবে সরে আসা, এই সমস্ত পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু কারণ ছিল, যে কারণগুলো হচ্ছে কি মানে এই আন্দোলনকে ব্যর্থ করলো না। দুদু মিয়ার পরে সেরকম কোনো যোগ্য নেতাও ছিলেন, ফলে যে আন্দোলন ব্যর্থ হলো। এবার সব থেকে বড় যুদ্ধ হচ্ছে মহাবিদ্রোহ, সবচেয়ে বড় যুদ্ধ। পলাশির যুদ্ধের 100 বছর পর এত বড় মাপের যুদ্ধ পলাশির যুদ্ধের 100 বছরের মধ্যে হয়নি, যেটা মহাবিদ্রোহ হয়েছে। মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে, 56 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি যখন পদত্যাগ করলেন, 57 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং ছিলেন। ক্যানিং এখানে একটু তোমাদেরকে মহারানীর ঘোষণাপত্র বলি। ব্যাপারটা হচ্ছে যে ক্যানিং ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয়, শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয়। এটা কেন? তার কারণ হচ্ছে 58 খ্রিস্টাব্দে, মানে এই সময় থেকেই, তখন ইংল্যান্ডের রানী ছিল মহারানী ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া তিনি চিন্তা ভাবনা করলেন যে দেখো, আমরা কিন্তু কোনো রকম ভাবেই আর ব্রিটিশ মানে একটা কোম্পানিকে ভারতের শাসনভার দেব না, এটা সিদ্ধান্ত, আমরা একটা কোম্পানিকে দেব না। তাহলে ভারতবর্ষকে শাসন করবে ইংল্যান্ড সরকার, অর্থাৎ ইংল্যান্ড সরাসরি রানী ভিক্টোরিয়া দায়িত্ব নেবে, ভারতবর্ষ কিভাবে পালন মানে শাসন হবে। এই কারণবশত 1857 সালে যে গভর্নর জেনারেল, 1857 সালে যে গভর্নর জেনারেল, সালে যে গভর্নর জেনারেল ছিল, সেই গভর্নর জেনারেল 1857 খ্রিস্টাব্দে যে গভর্নর জেনারেল ছিল, মানে এই পদটা যেটা ছিল, সেইটা চেঞ্জ হয়ে হলো ভাইসরয়। ভাইসরয়, এই ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। রাজপ্রতিনিধি, ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। রাজপ্রতিনিধি কথার অর্থ হচ্ছে যে আমাদের প্রতিনিধি, ইংল্যান্ডের রাজা, রানী আর কি, রাজা রানী, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তিনি বললেন যে আমাদের পক্ষ থেকে শাসন করবে, কোনো গভর্নর জেনারেল অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো কর্মচারী নয়। তাই এটা চেঞ্জ করে, যেহেতু উনি সেই সময় ছিলেন, তাহলে উনি ব্যাপারটাকে বুঝতেন, অর্থাৎ লর্ড ক্যানিং, ওই জন্য ওনাকে রাখা হলো। সম্ভবত 58 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এলাহাবাদে মহারানীর ঘোষণাপত্র জারি করা হলো। কি কি বলল? যে এই যে
সত্য বিলোপ নীতি, যেটা 1848 সাল থেকে 56 সাল পর্যন্ত নোংরা নীতি চালু করেছিল লর্ড ডালহৌসি, সেটা বাতিল হবে। ইংল্যান্ড আর ভারতবর্ষের কোন রাজ্যকে রাজ্যের সীমানা বাড়াবে না, অর্থাৎ তারা কোনো রাজ্যকে আর ক্যাপচার করবে না, যেটুকু আছে তার উপরেই শাসন করবে, অর্থাৎ রাজ্যের সীমা বর্ধিত করবে না। ভারতবাসীরা যোগ্যতা অনুসারে উচ্চ পদে চাকরি পাবে। সত্য বিলোপ নীতি বাতিল হবে। কিন্তু কথা হলো কি, যে এই যে কথাগুলো বলেছিল কোনোটাই পালন হয়নি। মহারানী ভিক্টোরিয়ার এই মানে যে ঘোষণাপত্র, তাকে প্রতিশ্রুতির অধ্যায় বলা হয়েছিল, এর থেকে বেশি কিছু। তাহলে মহাবিদ্রোহ 1857 সালে যখন লর্ড ক্যানিং বার্লার হিসেবে থাকে, তখন দেখা যায় ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মানে ভিত্তি প্রথম কাঁপিয়েছিল মহাবিদ্রোহ, ভিত্তি কাঁপিয়েছিল। হ্যাঁ, মহাবিদ্রোহ সেরা নয়, কিন্তু বিদ্রোহটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভেবে দেখতে হয়েছিল এই বিদ্রোহের পরে। কারণ হচ্ছে কি, এই বিদ্রোহ শুরু করেছিল প্রথমত সৈনিকরা, কিন্তু ক্রমে ক্রমে ভারতবর্ষের প্রচুর মানুষ এটাতে যোগ দিয়েছিল। অনেকেই আন্দোলন থেকে, যেহেতু সিপাহী বা সৈনিকরা প্রথম আন্দোলন শুরু করেছিল, তাই অনেক ঐতিহাসিক এটাকে সিপাহী বিদ্রোহ বলে থাকতে পারেন। কিন্তু যদি দেখতে চাও গভীরভাবে, তাহলে কিন্তু এটা শুধুমাত্র সিপাহীদের মধ্যে আন্দোলনটা সীমাবদ্ধ ছিল না। এই প্রথম বিদ্রোহ, যেটা বলতে পারো যে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় নয়, তুমি দেখো সাঁওতাল বিদ্রোহ হয়েছে, তুমি দেখো এই ছোটনাগপুর অঞ্চলের যে পাহাড়ি অঞ্চলটা, বিহারের যে ছোটনাগপুর ছিল, সেই ছোটনাগপুর পাহাড়ি অঞ্চল বাদ দিয়ে ভগ্নাডিহির মাঠে যে ওরা আন্দোলন করেছিল, এইটা বাদ দিয়ে সাঁওতাল বিদ্রোহ আর কোথায়? কিন্তু মহাবিদ্রোহ হয়েছিল। মহাবিদ্রোহ হয়েছিল বিহারে, কানপুরে, ঝাঁসিতে, বাংলাতে, প্রচুর, মানে ভারতবর্ষের একটা হিউজ জায়গা নিয়ে করে বিদ্রোহ শুরু হয়। মহাবিদ্রোহ। শুধু যদি সিপাহীরা থাকতো তাহলে সিপাহী বিদ্রোহ, অবশ্যই কথাটা ঠিক, কিন্তু ভারতবর্ষের প্রচুর মানুষ, ইভেন কৃষক পর্যন্ত, মোটে মজুর কৃষক পর্যন্ত এই আন্দোলনে যোগ দিয়েছিল। যখন এই আন্দোলনে এত বেশি মানুষ একসাথে যোগ দিচ্ছে, সুতরাং এই আন্দোলনকে তো অবশ্যই মহাবিদ্রোহ বলা যেতে পারে। এবং মানে বীর সাভারকার তো তার একটা গ্রন্থ ছিল, গ্রন্থটার নাম ইন্ডিয়ান ওয়ার ইন্ডিপেন্ডেন্স। এই গ্রন্থে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে ঘোষণা করেছিল, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এবং ফ্যাক্ট এটা যে ভারতবর্ষের এটা অবশ্যই ব্রিটিশদের বিরুদ্ধে একত্রিত ভাবে, এই সম্মিলিত জাতির যে একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন প্রথম। অনেক কারণ হয়েছে এই আন্দোলন করার জন্য, কারণ দেখো পলাশীর যুদ্ধে 100 বছর অতিবাহিত হয়েছে। এই 100 বছর প্রায় ব্রিটিশদের অনেক অত্যাচার, অনেক অবিচার সহ্য করতে হয়েছে। ফলে মানুষের ক্ষোভ আস্তে 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 ম্যাগমার মতো সঞ্চিত হচ্ছিল। 57 সালে জাস্ট দুর্বল, মানে যেমন দুর্বল ফাটল দেখে ম্যাগমা উত্থিত হয়ে লাভা হিসেবে, ঠিক সেই রকম মানুষের ক্ষোভের লাভা উত্থিত হয়েছিল 1857 সালে। এবং এটা একটা কারণ নয়, প্রচুর কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, সামরিক কারণ, মানে কারণের শেষ নেই। এত কারণ বলা যেতে পারে যে কেন মহাবিদ্রোহ হয়েছিল। যদি আমি কেবল ইকোনমিক দিকটা ধরি, তাহলে তুমি দেখো সত্য বিলোপ নীতিকে, এটা কি ইকোনমিক নয়? সাতারা বলো, অযোধ্যা বলো, তোমার ঝাঁসি বলো, এই যে রাজ্যগুলোকে নিয়ে নেওয়া,
কেন নিয়ে নিয়েছিল? না সত্য বিলোপ নীতি। কিসের সত্য বিলোপ নীতি? সত্য মানে অধিকার, অধিকার তো থাকবে না। কেন থাকবে না? না কথা হচ্ছে যে যে যাদের ছেলে মেয়ে থাকবে না, মানে ছেলে থাকবে না, মেয়ের প্রশ্ন আসছে না, ছেলে থাকবে না, তারা দত্তক নিতে পারবে না, সেই রাজ্য ব্রিটিশের হয়ে যাবে। এবং এবং এটা ফ্যাক্ট যে কারণবশত তোমার এই ডালহৌসি মেজর ইলিসকে, নামটা মনে রাখবে, মেজর ইলিসকে পাঠিয়েছিল মানে তোমার ঝাঁসিতে, এবং ঝাঁসিতে বলেছিল যেহেতু গঙ্গাধর রায়ের কোনো ছেলে ছিল না, গঙ্গাধর রায়ের স্ত্রী ছিল মণিকর্ণিকা, যাকে ঝাঁসির রানী বলা হতো, রানী কর্ণিকা। তো এই কর্ণিকার আর গঙ্গাধর রায়ের কোনো ছেলে ছিল না। এরা বলেছিল যে এই রাজ্যকে ব্রিটিশকে দিয়ে দিতে হবে, কিন্তু মেজর ইলিসকে সরাসরি কর্ণিকা জানায় ঝাঁসি নেই। অযোধ্যায় কোনো মানে কি নোংরামি দেখো, অযোধ্যায় বলছে কুশাসন, কুশাসনের জন্য অযোধ্যাকে ব্রিটিশকে দিয়ে দিতে হবে। ভাই হযরত মহল ছিল, কিন্তু হযরত মহল ছিলই নিষ্ক্রিয়। তার আগে তো অধীনতামূলক পিতৃনীতি মেনে নিয়েছিল, যার ফলে ব্রিটিশ চালাচ্ছিল ওই রাজ্য। তো তোমরা নিজেরাই শাসন চালাতে পারোনি, আবার বলছে কুশাসন হচ্ছে ব্রিটিশকে দিয়ে দিতে হবে। এই ধরনের কিছু, হ্যাঁ, দত্তক পুত্র নেওয়া যাবে না। তারপরে এদিকে পেশোয়া পদকে, যেটা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র নানা সাহেব, মানে তাদের যে পেশোয়া পদটাকে ধ্বংস করে দেওয়া হলো, যার ফলে ব্রিটিশের কোনো ভাতা পেত না, পেশোয়া পদ ছিল না। এটার কারণবশত, এই অর্থনৈতিক বিভিন্ন কারণবশত, এমনকি সব থেকে বড় ব্যাপার কি জানো, ডালহৌসি এত নির্লজ্জ ছিল, মানে এত নির্লজ্জ নীতি চালু করেছিল যে কিছু কিছু জায়গায়, যেমন দেখো নাগপুরের রাজ পরিবারের সমস্ত কিছুকে বলতে পারো যে মানে কেড়ে নিছিল নাগপুরের। যেমন তোমার আসবাবপত্র, মণি, মুক্তা, এমনকি হাতি ঘোড়া পর্যন্ত। এবং তুমি তুমি ভাবো যে কতটা নির্লজ্জ হতে পারে, যে হাতি ঘোড়া মূল্যবান জিনিসপত্রগুলো যখন, আসবাবপত্র পর্যন্ত, চেয়ার টেবিল, এগুলোকে যখন নিয়ে নিয়েছিল, তারপরে কলকাতার রাজপথে ডাইরেক্ট নিলাম করে বিক্রি করতো। তোমরা দেখো আমরাই নিয়েছি, কিন্তু তুমি কিছু করতে পারবে না। এই সমস্ত জিনিসগুলোকে ওদেরকে দেখিয়ে দেখিয়ে নিলাম করতো। ফলে ভারতীয় মানুষের দুর্বলতা এখানে প্রকাশ পেত, মানুষের ক্ষোভ উঠত। এটা একটা বড় কারণ হয়ে উঠেছিল যুদ্ধের। মানুষ কিন্তু দীর্ঘদিন রেগে যাচ্ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে সোনা রূপা ইংল্যান্ডে নিয়ে যায়। ওরা একচেটিয়া ব্যবসা করে, আর আমাদের দেশে সমস্ত কিছু এখানে নিয়ে চলে যায়। আর আরেকটা কি কারণ, অলরেডি তখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে। আর আমাদের দেশের মানুষ তো তখনও সেই সুতো দিয়ে করে কাপড় বুনতো। নো ডাউট ইংল্যান্ডের কাপড়ের থেকে আমাদের গুণগত মান খুবই বেশি, হলেও গুণগত মান বেশি হলেও আমাদের দেশের একটা কাপড় তৈরি করতে আমাদের যারা তাঁতি ছিল, তাদের কিন্তু হিউজ টাইম লাগতো। আর ইংল্যান্ডে তখন শিল্প বিপ্লব হওয়ার ফলে একটা কাপড় কল থেকে প্রচুর পরিমাণে একদিনে কাপড় তৈরি হচ্ছে, যার ডিজাইন ভাবছে সেই ডিজাইন মেশিনের সাহায্য করে দিচ্ছে। যখন ওরা আমাদের দেশে ব্যবসা করছে, তখন সেই কাপড়ের দাম সস্তা আর ডিজাইন দারুণ। আমাদের তাঁতিরা ওই একটু একটু করে বুনে করে, মানে ধরো এক মাসে একটা কাপড় তৈরি করলে যা দাম হবে, আর একদিনে 30টা কাপড় তৈরি করলে দাম তো অনেক কমই হবে। ফলে প্রতিযোগিতায় আমাদের কৃষকরা কিন্তু পাচ্ছিল না, ওদের সাথে হেরে যাচ্ছিল। এবং একটা সময় ভারতীয়দের কোনো জিনিস কিনতো না, ভারতীয়রাই কিনতো না। এর ফলে প্রচুর তাঁতি সম্প্রদায়ের মানুষ না খেতে পেয়ে মানুষের ক্ষোভের সৃষ্টি হলো। তাদের এই যে অর্থনৈতিক একটা বিরাট প্রেসার ভারতীয়দের উপরে পড়লো, সেটা কিন্তু মানুষ মেনে নিতে পারলো। প্রায় 20,000 মানে জমিদারি বাজেয়াপ্ত করা হলো, দেশের অর্থনৈতিক সংকট হলো, এত বেশি অর্থনৈতিক সংকট হলো যে এই প্রেসারটা নেওয়া সম্ভব হচ্ছিল না।
এর ফলে মানুষ মানে এই তালুকদারদের প্রতি, অধীনস্থ সরকারি অধীনস্থ কর্মচারীদের প্রতি তার মানে সাধারণ মানুষ একটা বিপ্লবের অগ্নিগর্ভ যেন স্ফুরণ হচ্ছিল, মানুষ রেগে যাচ্ছিল প্রচন্ড। সামাজিক কারণ, ইংরেজরা ভারতীয়দের উপর প্রচুর পরিমাণে ঘৃণার চোখে দেখতো, মানে কালো চামড়ার মানুষকে ভারতীয়রা দেখতে পারতো না, কুকুরের সাথে তুলনা করতো। আর কোন কোন মানে তোমার ওই ব্রিটিশ ক্লাবগুলোর বাইরে লেখা থাকতো, ডগ অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড। ভেবে দেখো, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ, এই ধরনের কথা লেখা থাকতো। ফলে ভারতীয়দের মানে এবং ভারতীয়দেরকে অনেক কুরুচিকর মন্তব্য বলা হতো, কুকুরের সঙ্গে তুলনা করতো ভারতীয়দের। আজ্ঞার একজন ম্যাজিস্ট্রেট বলে যে ইংরেজদের সামনে এলেই ভারতীয়দের যেন সেলাম, মানে ভারতীয়রা যেন সেলাম করে, এটা বাধ্যতামূলক। আগ্রাতে এটা নিয়ম চালু করেছিল ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা ইংরেজকে দেখা হলেই সেলাম করতে হবে। তো এই কারণগুলো মানে মনের দিক থেকে মানুষকে ক্ষোভের সৃষ্টি করছিল ডে বাই ডে। কতদিন সহ্য করবে মানুষ? এবারে ধর্মীয় কারণ, যদি বলো ভারতবর্ষের দেব দেবী সম্পর্কে তাদের একটা বিষ মনোভাব ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে বাইবেলকে জোর করে পড়ানো হতো, তাহলে ধর্মান্তরিতকরণ করত। তখন এই মানে মিশনারিরা এসেছিল, মিশনারিরা তো কোনো বুঝতোই না, ওদের ধর্ম পালন করতে হবে, ওদের ধর্মে আসতে হবে, এটাই নিয়ম ছিল। যার ফলে মানুষ কিন্তু মানে আস্তে আস্তে যে জোর করে যখন ধর্মকরণে বাধ্য করায়, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে বিরক্ত হচ্ছিল ব্রিটিশের প্রতি। এটা সামরিক ক্ষেত্র সমস্যা ছিল, তারা কোনো রকম ভাবেই মানে বলতে পারো যে ব্রিটিশ এমন ভাবে ভারতীয়দেরকে নোংরামি শুরু করেছিল যে সিপাহী বিদ্রোহে ব্রিটিশের উচ্চতম যারা হচ্ছে তোমার কর্মচারী, এর মধ্যে কোনো মানে বন্ধুত্ব সহমর্মিতা ছিল না মানে ভারতীয়দের সঙ্গে। সেটা কোনোদিন কোনো ভারতীয়দেরকে ভালো চোখে দেখেনি। ফলে মানে একই পোস্টে কাজ করার পরও ব্রিটিশরা কিন্তু, একই পোস্টে বলতে কি, এমনিতে ব্রিটিশরা উচ্চ পদ পেত, ভারতীয়রা নিম্ন পদ পেত। এমনকি সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা ধরো বহুদিন চাকরি করছে এইরকম একজন মানে ভারতীয়, আর একটা নতুন আসা ইংরেজ যখন সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, ভারতীয়রা প্রচুর সেনাবাহিনীতে যোগ দিয়েছিল, তো একটা মানে পত্রিকাতে এটা বলা ছিল যে একজন নবাগত ব্রিটিশ ইয়ারলি বেতন পেত হচ্ছে তোমার $1080, এটা ইয়ারলি বেতন পেত, যা যে নবাগত নতুন ইংল্যান্ড থেকে এসে যোগ দিত ভারতের সেনাবাহিনীতে। আর 10 বছর ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করার পরেও একজন ভারতীয় সেনার টাকা থাকতো অনলি 84 টাকা ইয়ারলি। সেম পোস্ট, সেম জায়গা, সেম সবকিছু, 10 বছরের এক্সপিরিয়েন্সের পরেও 84 টাকা। আর নবাগত ইংরেজদের $1080। ভেবে দেখো, তখন যদি আমি বলছি যে ডলারের হিসাবটা সেই সময় আমি এখনো পাইনি যে 1857 সালে ডলারের হিসাবটা কত ছিল, আজকের হিসাবে তো ধরা যাবে না, ডলার খুব মানে বাড়ে কমে এরকম তো হয়। তাহলে এবারে ওই সময় আমি বলছি যে ন্যূনতম যদি 10 টাকাও ধরো ডলার, তবুও ভেবে দেখো 1080, এরপর আরো একটা শূন্য বসে দাও, 10,800 টাকা। আমি ধরে নিলাম যে $1 সমান 10 টাকা যদি হয়, তাহলে 10,800 টাকা বেতন পেত বার্ষিক একজন ব্রিটিশ, সেখানে ভারতীয়রা পেত 84 টাকা সেম পোস্টে চাকরি করার ফলে। এটা একটা কারণ হয়েছিল, এটা একটা অসন্তোষের সৃষ্টি হয়েছিল।
এরপরেও আরো হচ্ছে কি যে ওই সেনাবাহিনীতে একটা মানে কথা উঠেছিল যে এনফিল্ড রাইফেল, এটা প্রত্যক্ষ কারণ বলতে পারো। কারণ সেনাবাহিনীতে তো আর শুধু হিন্দুরা ছিল না, হিন্দু মুসলমান সবাই ব্রিটিশ সেনাবাহিনীতে মোটামুটি যোগ দিয়েছিল। এনফিল্ড রাইফেল একটা বড় কারণ হয়ে উঠেছিল সিপাহী বিদ্রোহের। তার কারণ হচ্ছে ওই এনফিল্ড রাইফেলের যে কার্তুজটা, সেই কার্তুজটা একটা বলা হয়েছিল যে এই কার্তুজটা অ্যাকচুয়ালি গরু এবং শূকরের চর্বি থেকে, তার যে মোড়কটা, সেই মোড়কটা গরু এবং শূকরের চর্বি থেকে বানানো হয়েছিল, যাকে দাঁতে কেটে আর ওই কার্তুজটা বের করে বন্দুকে ঢুকিয়ে চালাতে হতো। এখন কথা হচ্ছে যে ধর্ম ভ্রষ্ট হওয়ার কারণবশত কোনো হিন্দু এবং কোনো মুসলিম ওই এনফিল্ড রাইফেল ব্যবহার করতে চায়নি। তার কারণ হচ্ছে কি যে ওই যে কার্তুজটাকে যদি দাঁতে কাটতে হয় তাহলে হিন্দুদের কাছে গরু এবং মুসলিমদের কাছে শূকর, এরা কিন্তু দেবতা হিসেবে পুজো করে, তাদের চর্বি যখন ওখানে লাগিয়ে আছে তখন একজন হিন্দু কি করে ওইটাকে দাঁতে কাটবে বা একজন মুসলিম কি করে দাঁতে কাটবে? তাহলে তাদেরকে এই যে ধর্ম থেকে ভ্রষ্ট করার চিন্তা ভাবনা করেছিল ব্রিটিশ সরকার, এইটার কারণবশত এরা আন্দোলন শুরু করেছিল। হ্যাঁ, আন্দোলনটা অবশ্যই শুরু হয়েছিল সেনাবাহিনী থেকে, যেটা হচ্ছে 34 নম্বর নেটিভ ইনফেন্ট্রি থেকে মঙ্গল পান্ডে শুরু করেছিল। ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে 34 নম্বর নেটিভ যে ইনফ্যান্ট্রি, মানে অর্থাৎ ওদের সেনাবাহিনীর যে নামটা, তো সেই সেনাবাহিনী থেকে মঙ্গল পান্ডে এই আন্দোলন শুরু করে। আন্দোলন শুরু করার পরেই কিন্তু যা করা হয় সেটা হচ্ছে মঙ্গল পান্ডেকে মেরে দেওয়া হয়। ভারতীয় প্রথম শহীদ হয়েছিল মঙ্গল পান্ডে, ভারতের স্বাধীনতার ইতিহাসে প্রথম শহীদ বলতে পারো মঙ্গল পান্ডে, যাকে এই জন্য মেরে দেয়। কিন্তু মেরে দেওয়ার পরেই কিন্তু ভারতের প্রচুর মানুষ একত্রিত হয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করে। 11ই মে দিল্লিতে প্রচুর মানুষ একত্রিত হয় এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা ভাবনা করে। এতে তখন হচ্ছে কি তোমার দ্বিতীয় বাহাদুর শাহ ছিল ব্রিটিশ মুঘল সম্রাটের একজন প্রতিনিধি। তারা ভারতীয়রা মনে করে যে ঠিক আছে, আমাদের মুঘল সম্রাটেই আমাদের মানে যে মুঘল সাম্রাজ্য এতদিন ছিল সেই মুঘল সাম্রাজ্যই প্রতিনিধিত্ব করুক, মুঘল সাম্রাজ্য আবার সিংহাসনে বসুক, কিন্তু আমরা ব্রিটিশদের আইন মানব না। এবং চিন্তা ভাবনা করা হলো যে তাহলে মুঘলের যে শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, সেই দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট রূপে ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করলো। একান্ত অনিচ্ছাই ছিল দ্বিতীয় বাহাদুর শাহের, কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহকেই মানে বিদ্রোহীর প্রথম ভারতীয় সম্রাট ঘোষণা করলো এবং ঘোষণা করে যুদ্ধ শুরু করলো। ক্রমশ এই যুদ্ধ অযোধ্যা, কানপুর, লখনৌ, শাহজাহানপুর, তারপর মোরাদাবাদ, প্রচুর জায়গায়, ফৈজাবাদ, অনেক জায়গায় আস্তে 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 বিদ্রোহের আগুন আস্তে 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 চলে চলে ওঠে। প্রচুর মানুষ কিন্তু প্রচুর মানে এই বিদ্রোহতে যোগ দেয়। যখন এই যোগ দেয় তখন কিন্তু মোটামুটি এই 58 সালের এই 27শে জুন থেকে গঙ্গার ঘাট থেকে মোটামুটি ব্রিটিশরা শুরু করেছিল নির্মম অত্যাচার ভারতীয়দের উপরে, শিশুদেরকে পর্যন্ত মেরে দিচ্ছিল, এরকম একটা অবস্থা চলছিল। কিন্তু তবুও বিভিন্ন জায়গা থেকে যখন মানে বিদ্রোহতে মানে দমন করছিল ব্রিটিশরা, দমন করতে করতে প্রচুর নরনারীকে মেরে দিচ্ছে, যেটা হচ্ছে দিল্লির কাছে মানে দিল্লিতে একটা জায়গাতে মানে এত ভারতীয় সৈন্যকে মারা হচ্ছিল, যেটা মানে এই স্থানটা ভারতের ওই আন্দোলনের মর্যাদার প্রতীক হয়ে উঠেছিল। প্রচুর ছিল, এমনকি এই অবস্থা দেখে যখন মনে করছিল যে এইবার বোধহয় আর কোনো রকম ভাবেই এই যুদ্ধকে আটকাতে পারবে না, তখন হুমায়ুনের সমাধিক্ষেত্রে তোমার লুকিয়ে গেছিল ওই দ্বিতীয় বাহাদুর শাহ, তার দুই ছেলে আর দুই ছেলের সম্ভবত 3 জন, মানে 2 জন নাতি 1 জন নাতনি ছিল। তারা খুব নাবালক ছিল, খুবই ছোট ছিল। হুমায়ুনের সমাধিক্ষেত্রে কিন্তু লুকিয়ে গেছিল পরিবারকে নিয়ে।
চোখে মানে গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার। আর দ্বিতীয় বাহাদুর শাহকে না মেরে চোখের সামনে 2 ছেলে 3 নাতিকে, এইটুকু বাচ্চাগুলো গুলি করে দিল ব্রিটিশ, মেরে দিল 3-5 জনকে। মেরে দেওয়ার পরে ওকে কিন্তু জীবিত রেখেছে, ও চোখের সামনে মেরেছে। মেরে ওকে মানে বর্মা, রেঙ্গুন, মায়ানমার, মান্দালয় জেল নির্বাসন দিল, এবং নির্বাসন দিয়ে এই যুদ্ধের একটা বলতে পারো যে মানে শেষ করে, সমাপ্ত করে। কিন্তু দেখো প্রচুর মানে কেন এই যুদ্ধ এতটা মানে তোমার যেটা হচ্ছে ছড়িয়ে পড়েছিল, তার কারণ হচ্ছে এদের নেতৃত্ব। এরা কিন্তু কোনো একটা জায়গার মানুষ ছিল না। তুমি দেখো কানপুর থেকে নানা সাহেব তাতিয়া টোপে নানা সাহেব তাতিয়া টোপে যোগ দিয়েছিল, ফৈজাবাদ থেকে আহমদ উদ্দুল্লাহ যোগ দিয়েছিল, তারপরে তোমার কানপুর থেকে কুনওয়ার সিং, বিহার থেকে কুনওয়ার সিং দিয়েছিল, অযোধ্যা থেকে হজরত মহল দিয়েছিল, ঝাঁসি থেকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই দিয়েছিল। তো এত সুদূর মানে স্ট্রং নেতা এখানে মানে তোমার নেতৃত্ব দিয়েছিল, সে কারণবশত আন্দোলন কিন্তু ভীষণভাবে ছড়িয়ে পড়েছিল। কিন্তু তা সত্ত্বেও আন্দোলন এমন ভাবে ব্যর্থ হলো কেন, এটা একটা মানে মানে প্রশ্ন থেকে যায়। কেন এত মানে এত ধরো আহ এত জায়গার মানুষ যোগ দিয়েছে, এত সুযোগ্য নেতৃত্ব যোগ দিয়েছে, তাহলে প্রবলেমটা কি? অনেক প্রবলেম, অনেক প্রবলেম, মানে প্রায় অন্তত 8টা-10টা তোমাদেরকে প্রবলেম বলতে পারি, যেটা ভারতবর্ষের মহাবিদ্রোহ দমন হয়ে গেল, শেষ হয়ে গেল। 1 মিনিট চেষ্টা করতে পারছি, একটু দেখিনি, 34 বাজছে, 10 মিনিট লাগবে, একটু শুনে নাও। কথা হচ্ছে যে দেখো, তুমি যদি আমি যে জায়গাগুলো বললাম, বিহার বলো, উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে কানপুর, অযোধ্যা, এগুলো প্রত্যেকটাই উত্তরের জায়গা। এর মধ্যে কিন্তু একটাও বলিনি মান্দ্রাজ, মুম্বাই, কর্ণাটক। আসলে দক্ষিণের দিকটাতে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েনি। এটা একটা কারণ যে পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু এই আন্দোলন চলেনি। এটা একটা ফ্যাক্ট যে এই বিদ্রোহ দমন হয়ে গেল, এই বিদ্রোহ করতে পারলো না। আধুনিক অস্ত্রশস্ত্র মানে এত পরিমাণে আধুনিক অস্ত্র ছিল, যেটা হচ্ছে ব্রিটিশদের কাছে, যে এতটা আধুনিক অস্ত্র যেগুলো ইন্ডিয়ানরা কখনো কল্পনাও করতে পারেনি। এই ধরনের বড় বড় আধুনিক অস্ত্র থাকার জন্য কিন্তু ব্রিটিশরা এই যুদ্ধে জিতে গেল। উন্নত যোগাযোগ ব্যবস্থা ব্রিটিশের ছিল, ব্রিটিশ বেশি ছিল না, কিন্তু সমস্যাটা কি, ওরা একটা এমন 1853-তে রেলপথ চালু করে দিল। এতে কি ওদের ওদের চিন্তা ভাবনাটা কি ছিল, ধরো ভারতের প্রত্যেকটা জায়গায় একসঙ্গে একত্রিত ভাবে সবাই আন্দোলন শুরু করেছে, এরকম হয়নি। ধরো এই জায়গাটা হচ্ছে মিরাট, আন্দোলন শুরু হয়েছে, কিন্তু ব্রিটিশরা রয়েছে ফৈজাবাদে। তো ফৈজাবাদে সেই সময় কোনো সমস্যা হয়নি। মিরাটে ধরো 30 জন ব্রিটিশ রয়েছে। যদি এখানে আন্দোলন শুরু হয়, সাথে সাথে তোমার টেলিগ্রাফ শুরু হয়ে গেছিল। এই ফৈজাবাদ থেকে 2-10 জনকে বাদ দিয়ে বাকি সবাইকে ট্রেনে করে নিয়ে চলে আসতো মিরাটে। প্লাস ধরো 70, এখানে 100 জন হয়ে গেল। আবার কোনো একটা জায়গা থেকে আরো 70 জনকে নিয়ে এলো, এই করে 170-200 এই ঘন্টাতে যুদ্ধ হতো, এই মিরাটকে হারিয়ে দিত। এরা কিন্তু ভয় পেত, বাকি বাকি জায়গাগুলো ভয় পেয়ে যেত আন্দোলন করতে। আবার এরা চলে আসতো ট্রেনে, এখানে 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 ছড়িয়ে পড়তো, যেখানেই বিদ্রোহ হতো ট্রেনে করে পাঠাতো মোটামুটি। এটা একটা যোগাযোগ ব্যবস্থা ওদের হতো,
হওয়ার জন্য কম লোকেও ভারতবর্ষকে ক্যাপচার করার মতো ক্ষমতা রেখেছিল। ইংরেজদের কূটকৌশল ছিল, প্রচন্ড কূটনৈতিক বুদ্ধি তারা চালু করেছিল। যেমন ধরো কোনো কোনো ক্ষেত্রে যখন দেখছে যে ওদের সঙ্গে পাচ্ছে না, বাচ্চাগুলোকে মেরে দিচ্ছে, যে যদি বন্ধ না করে বাচ্চাদেরকে মেরে দেবো, মেয়েদেরকে মেরে দেবো, এই ধরনের কিছু মানে মানসিকতা, চিপ মানসিকতা, যে জন্য ভারতীয়রা তো এটা ভাবেইনি। বিদ্রোহ মানে আস্তে আস্তে দমন হতে থাকে। এবার ধরো জনসমর্থন থেকে বঞ্চিত অনেকে, মানে যে পরিমাণে ধরো 1000 জন যদি সিপাহী বিদ্রোহের জন্য ব্রিটিশদের সঙ্গে আন্দোলন করেছিল, অন্তত 1500 জন ভারতীয় যারা ব্রিটিশদের পক্ষে ছিল, ভারতীয়রাই ব্রিটিশদের পক্ষে ছিল, দমন হলো। নেতা দেখো, নানা সাহেব, তাঁতিয়া টুপি, ঝাঁসির রানী, হযরত মহল, আহমদুল্লাহ, এরা প্রত্যেকের সমর কুশলী, নো ডাউট, কিন্তু ভালো নেতা নয়, সুযোগ্য নেতা নয়। সমর কুশলী, দারুণ যুদ্ধ করতে পারে, এ নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ভালো নেতা নেই, ভালো নেতা নয়। কেন নেতা নয়? দেখো, একটা আন্দোলনের একটা গোল থাকবে, একটা চিন্তা ভাবনা থাকবে যে আমি এই অনুসারে এগোবো, আমি ব্রিটিশকে ধ্বংস করে আমরা দেশকে স্বাধীন করব। কিন্তু এখানে এরকম কোনো ছিল না, সবাই ভাই নিজের মতো করছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই যুদ্ধে শুধুমাত্র এসেছে ঝাঁসি যাতে ওর হাত থেকে না যায়, নানা সাহেব এসেছে পেশোয়া পদ যাতে পুনর্বাই পায়, এবং যাতে পেশোয়া পদের জন্য যে একটা ভাতা দেওয়া হতো, সেই ভাতাটা যেন আরো চালু করা। নানা সাহেব তাঁতিয়া টুপি এই কারণবশত বিদ্রোহ করেছে, ঝাঁসিকে ফেরত পাওয়ার জন্য ঝাঁসির রানী লক্ষ্মীবাই যুদ্ধ করেছে। হযরত মহল যে কুশাসনের অজুহাতে ওর অযোধ্যাকে নিয়ে নিচ্ছিল, এই জন্য করে। একটা বিদ্রোহ বিভিন্ন জনের বিভিন্ন রকম এম, এই লক্ষ্যহীন বিদ্রোহ কখনোই টিকতে পারে না। পারেনি বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আর সব থেকে মেরা ভারত মহান সামনে 99 বিমান, এরকম একটা কথা রয়েছে। প্রচুর, মানে এত ভারতীয় সেনা, মানে যারা যুদ্ধ করতো তাদের মধ্যে এতজন বেঈমান এবং এতজন বিশ্বাসঘাতকতা, তাদের খবরগুলো ইংরেজকে দিয়ে দিত। ধরো কোথাও থেকে একটা পরিকল্পনা করা হচ্ছে যে কালকে এই জায়গাতে ব্রিটিশরা যাবে, ওইখানে মেরে দেবো তাদেরকে, এই কথাটা বলে দিত, উল্টে এদেরকে মেরে দিত। শুধু কিছু একটা চাকরি, কিছু টাকার প্রলোভন দেখিয়ে ব্রিটিশরা এরকম করতো যে যদি হয় তোমাকে চাকরি দিয়ে দেবো ব্রিটিশের বড় একটা পোস্টে, তোমাকে এটা বলতে হবে, এরকম গুপ্তচর লাগিয়ে রেখতো, প্রচুর টাকা দিয়ে দিত। যার ফলে মানে এমনকি সুভাষচন্দ্র বোসের কার্যকলাপগুলোর জন্য একজন নেতাকে, অনেক পরের কথা বলছি, টাকা দিয়েছিল ব্রিটিশ যাতে সুভাষচন্দ্র বোসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, পরে বলবো। তো এইগুলো একটা বিরাট চাপ ভারতবর্ষের, প্রচুর মানুষ এরকম বেইমান হয়ে গেছিল, যেটা কারণ ভারতবর্ষে এই এত বড় একটা বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ দমন হয়েছে, নষ্ট হয়ে গেল। তাহলে হয়তো 1857 সালে আমরা স্বাধীনতা পেয়ে যেতে পারতাম। অনেকবার অনেক দিক থেকেই বলতে পারো ভারতবর্ষের স্বাধীনতা আসার একটা কথা হয়েছিল, কিন্তু স্বাধীন হতে পারলাম না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এতটা তোমাদের শেষ হয়ে গেল মহাবিদ্রোহ পর্যন্ত। এই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে তো করো। হ্যালো স্যার। হুম। বলছি স্যার, একটা প্রশ্ন ছিল। আপনি ওই বলেছিলেন যে যেটা তিতুমির যে বিদ্রোহটা করেছিল সেখানে দুটো উদ্দেশ্য ছিল। ওটা কি একটা নীল চাষ আর একটা ধর্ম, ওই দুটো থেকে? হ্যাঁ, একটা হচ্ছে ইসলামের শুদ্ধিকরণ, এইটা একটা, আর ব্রিটিশদের যে ব্রিটিশ জমিদার তালুকদারদের যে অত্যাচার। মানে ঘটনাটা কি হয়, যখনই মানুষকে একত্রিত করতে পারে, একত্রিত হওয়ার পরেই কিন্তু দেখো বিভিন্ন এজেন্ডা তৈরি হয়। তো এদের শুরুটা ছিল শুধুমাত্র ইসলামের শুদ্ধিকরণ, যে অনেক কনভার্টেড মুসলিম ছিল, তারা কিছু অমুসলিম
কার্যকলাপ করছিল, যেটা ইসলাম আমাদের কোরআন নির্দেশ নয়, কিন্তু সেই সমস্ত নীতিরীতি যখন চালু করেছিল তখন শুদ্ধিকরণের চিন্তা ভাবনা ছিল। পরে একত্রিত হওয়ার পরে কিন্তু ব্রিটিশদের মধ্যে যখন এগুলো দেখা দিচ্ছে, সেই মুসলমানদের উপরে যারা একত্রিত হচ্ছে, যারা সংগঠিত হচ্ছে, তাদের মধ্যেই যখন ধরো অত্যাচার বিচার করা হচ্ছে, তারা এসে বলছে, যার ফলে তাহলে আর সংগঠন কেন হচ্ছে, এটা একটা ব্যাপার হচ্ছে। তখন ওরা ব্রিটিশদের বিরুদ্ধেও আন্দোলনে যাচ্ছে। তো এটা দুটো কারণ, মানে কারণ একটাই ছিল শুদ্ধিকরণ, পরে এগুলো যোগ হয়েছে, মানে রাজনৈতিক ব্যাপারটা পরে চলে গেছে। তাই মানে যে যে চিন্তা ভাবনাতে কিন্তু ফরাজি আন্দোলন বা ওহাবি আন্দোলন শুরু হয়েছিল, শেষ পর্যন্ত ওই চিন্তা ভাবনায় যায়নি, রাজনৈতিক তকমা প্রায়। আচ্ছা স্যার। কেমন? আর চুয়ার বিদ্রোহ নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। হুম। চুয়ার বিদ্রোহের বলো। প্রথম মানে নেতা কে ছিল? জগন্নাথ সিংহ না জগন্নাথ সিংহের জগন্নাথ বিরুদ্ধে হয়েছিল? না, প্রথম মানে এটা ব্রিটিশদের বিরুদ্ধেই ওই জগন্নাথ সিংহ নেতৃত্ব দিয়েছিল, তারপরে দুর্বল সিং দিয়েছিল। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার স্যার বলছিলাম হুম। দ্বিতীয় বাহাদুর শাহ আর বাহাদুর শাহ জাফর এই দুজন লোক তো একই না? মানে একই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একজনই একজন। ঠিক ওই আছে। উনিই হচ্ছে মোগল সাম্রাজ্যের শেষ ছিলেন। আচ্ছা, যেটা এসেছিলেন যতটা 20তম সম্রাট বোধ হয়, না 20 না 19? হ্যাঁ? তাই হবে 20তম না 19তম, শেষ শেষ সম্রাট তো তো 20 না 19 এরকম। হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে, ওটা তাহলে একটু দেখতে হবে। তবে শেষ সম্রাট উনি। ওই তো দিয়ে ওনাকে গ্রেপ্তার করে ওর চোখের সামনে ওকে মেরে তারপরে তাকে মানে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছে। রেঙ্গুনে মান্দালয় জেলে তিনি মারাও যান 58 সালে। আচ্ছা মান্দালয় জেলে হ্যাঁ, যখন তাকে নির্বাসন করা হলো, তারপরে তিনি মারা যান। আচ্ছা বাকি ঠিক বুঝতে আছে পেরেছি যতটা পড়ানো হয়েছে। স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে পড়ো। আর দেখবে সংবিধানটা একটু পড়বে, সংবিধান শেষ হয়ে গেছে। একটা নোটস আমি অবশ্যই আজকে বা কালকের মধ্যে শিওর ওই নোটসটা দিয়ে টোটাল একটু মিলিয়ে নেবে তোমরা, যে সমস্ত নোটস পেয়ে গেছো কিনা ওই জায়গাটা থেকে, রাষ্ট্রবিজ্ঞান থেকে। আর ইতিহাসের হচ্ছে তোমার মধ্যযুগ পর্যন্ত নোটস হয়ে গেছে, আধুনিক যুগটা শুরু করেছি, খুব দ্রুত তোমাদেরকে আধুনিক যুগটা আস্তে আস্তে দিয়ে দেবো। ঠিক আছে, কারণ কিছু শর্ট আচ্ছা কিছু স্যার, এমসিকিউ তৈরি করতে হচ্ছে। কিছু এমসিকিউ ঠিক আছে। তৈরি করতে হচ্ছে, ওই জন্য একটু সময় লাগছে। এমসিকিউ কিছু কোশ্চেন তৈরি করতে হচ্ছে, দুদিকটাই করতে হচ্ছে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবে, পড়াশোনা করো সবাই। গুড নাইট। ঠিক আছে স্যার, হ্যাঁ, গুড নাইট।